সুপ্রিয় দর্শকবৃন্দ, এবিসি লার্নিং ঢাকার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং সর্বোপরি আপনাদের মূল্যবান মতামত প্রদান করছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 17 লিজ বনাম IFRS 16 লিজ এই দুইটি বিষয় নিয়ে। অর্থাৎ IAS 17 লিজ বর্তমানে রিপ্লেস হয়ে যেটি আমরা ব্যবহার করছি সেটি হলো IFRS 16 লিজেস। IAS 17 লিজে কিছু আমাদের প্রবলেম ছিল, যেটি আমাদের অপারেটিং লিজ এবং ফাইন্যান্স লিজ নিয়ে এবং অফ ব্যালেন্স শিট আইটেম নিয়ে যে প্রবলেমটি ছিল, যেটি ওভারকাম করার জন্য নতুন IFRS 16 ইমপ্লিমেন্ট করা হয়েছে। তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। আর আপনি যদি নতুন ভিউয়ার হন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন পান, এবং শেয়ার করুন আপনার প্রিয়জন বা বন্ধুর সাথে, যিনি ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর সর্বোপরি আপনার মতামত প্রদান করুন, যাতে আপনার মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও তৈরি করতে পারি। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 17, যেটি রিপ্লেস হয়ে বর্তমানে ব্যবহার হচ্ছে IFRS 16 লিজেস। Welcome to ABC Learning Dhaka. সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আরও একবার এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে। আজকে আমরা দেখব IAS 17 লিজেস এবং IFRS 16 লিজেস দুইটির মধ্যে যে পার্থক্য, এবং কিভাবে IAS 17-কে সুপারসিড করে IFRS 16 বর্তমানে ইমপ্লিমেন্ট হচ্ছে, কি কারণে হচ্ছে, কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা দেখছি যে IAS 17 লিজে, যেটি আমাদের ট্র্যাডিশনাল লিজ ছিল, সেখানে একজন লেসার এবং লেসার তার গাড়িটি বা তার পিপিই বা পিস অফ ইকুইপমেন্ট সেটি লেসিকে ইউজ করার জন্য দিবেন, বিনিময়ে সেখানে কি টাকা গ্রহণ করবেন। আমরা এখানে দেখছি কোশ্চেন ফর অপারেটিং লিজ অর ফাইন্যান্স লিজ আর রিস্ক অ্যান্ড রিওয়ার্ড বর্ন বাই দ্য লেসি। যদি লেসি হয় তাহলে সেটি হলো ফাইন্যান্স লিজ, আর যদি রিস্ক অ্যান্ড রিওয়ার্ড যদি ট্রান্সফার না করা হয়, এটি লেসারের কাছে থেকে আছে, তাহলে সেটি হলো অপারেটিং লিজ। আমরা দেখি দেয়ার আর 5 সিচুয়েশন। সেখানে আমাদের যদি এই সিচুয়েশনগুলো বা কন্ডিশনগুলো ফুলফিল করে, তাহলে সেটিকে আমরা বলবো ফাইন্যান্স লিজ। ওনারশিপ ট্রান্সফার, যদি কোনো অ্যাসেটের ওনারশিপ ট্রান্সফার হয়, সেটি আমরা ফাইন্যান্স লিজ ধরে নিই। অপশন টু পারচেজ দ্য অ্যাসেট এট প্রাইস লেস ফেয়ার ভ্যালু, অর্থাৎ ব্যবহার শেষে যখন এটা পারচেজ অপশন থাকবে লেস দেন দ্য ফেয়ার ভ্যালু, সেটা আমাদের একটা ফাইন্যান্স লিজ। লিজ টার্ম ইজ গ্রেটার দেন মেজর পার্ট অফ দ্য ইকোনমিক অফ লাইফ অফ অ্যাসেট। সাধারণত মেজর পার্ট বলতে এখানে ক্লিয়ারলি বলা নেই, তবে ইউএস গ্যাপে বলা হয়েছে সেটি 75% মিনিমাম। প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট ইকুয়াল অর ক্লোজার টু দ্য ফেয়ার ভ্যালু। এখানে প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট সম্বন্ধেও এখানে IFRS-এ বলা নেই, তবে ইউএস গ্যাপে বলা হয়েছে যে এটি মিনিমাম 80%। এবং ফাইনালি লিজড অ্যাসেট আর অফ স্পেশালাইজড নেচার, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে, যার কারণে এটি আমরা লিজ গ্রহণ করতে, কারণ অনেক ক্ষেত্রেই এটির মূল্য বেশি থাকে বা অনেক সময় কেনা ইউজারের পক্ষে সম্ভব হয় না। However, the distinction between operating lease and finance lease in US GAAP, in prior accounting pronouncement and the traditional IAS 17, যে ক্রাইটেরিয়াগুলো বললাম, যে লিজ ট্রান্সফার ওনারশিপ অফ দ্য অ্যাসেট টু দ্য লেসি বাই দ্য এন্ড অফ দ্য লিজ টার্ম, দ্য লেসি হ্যাজ দ্য অপশন টু পারচেজ দ্য অ্যাসেট এট এ প্রাইস লেস দেন দ্য ফেয়ার মার্কেট ভ্যালু, যেটা আমরা এখানে আলোচনা করলাম। লিজ টার্ম মাস্ট বি অ্যাট লিস্ট 75% অ্যাজ পার US গ্যাপ। প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পার্সেন্ট, যেটা আমাদের সাধারণত মিনিমাম 90%, যেটি US গ্যাপে বলা হয়েছে, 80% প্রিভিয়াসলি বলেছিলাম আসলে সেটি নিয়ে। The lease asset of specialized nature such as only the lessee can use it without major modifications. In the absence of the 5 criteria, it is considered as operating lease. অর্থাৎ এই পূর্বের যদি 5টি ক্রাইটেরিয়া না থাকে, তাহলে সেটিকে আমরা বলবো অপারেটিং লিজ, আর যদি থাকে তাহলে সেটাকে বলবো ফাইন্যান্স লিজ। সো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ IAS 17, যেটা আমাদের প্রিভিয়াস ছিল, ইনিশিয়াল রিকগনিশন, আমরা সেটা যদি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসেবে রেকর্ড করি, তাহলে এটাকে করবো ডেবিট, আর ক্রেডিট করবো লিজ লায়াবিলিটি।
আর আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের প্রেজেন্ট ভ্যালু দেখাবো, ফেয়ার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালুর অফ মিনিমাম লিজ পেমেন্ট, এই দুটার মধ্যে যদি ছোট, এবং এটার সাথে যোগ করবো আমি ইনিশিয়াল ডিরেক্ট কস্ট। আবার লায়াবিলিটি পাশে আমরা লিজকে দুইটি ভাগে ভাগ করতে পারি, একটা কারেন্ট লায়াবিলিটি যেটা 1 বছরের মধ্যে পে করব, আর এটা হলো নন কারেন্ট লায়াবিলিটি যেটি মোর দেন 1 ইয়ার আমরা পে করব। সাবসিকুয়েন্ট মেজারমেন্টের মধ্যে বলা হয়েছে আমরা সেটার উপর যদি কোনো অ্যাসেট হয় বা লিজ হয় সেটার উপর আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স চার্জ করব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এবং ক্রেডিট করবো আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটা আমরা I16 এখানে বিস্তারিত আলোচনা করেছি। এবং ফাইন্যান্স কস্টের জন্য বলতে পারি ডেবিট পিএল অ্যাকাউন্ট আর ইন্টারেস্ট এক্সপেন্স, ক্রেডিট ক্যাশ, যেটা আমরা ফাইন্যান্স চার্জকে দেখাবো। পরবর্তীতে লায়াবিলিটি ডিডাকশন করলে আমরা লায়াবিলিটিকে ডেবিট করে দেব। এখন আমাদের যে মেইন কন্ট্রাডিকশন যেটা IAS 17 ভার্সেস IFRS 16 leases, we have two accounting standards relating to leases. One is the exercising one IAS 17 leases and newly proposed to be incorporated on 1st January 2019 IFRS 16 leases. The existing accounting standard is being replaced by the new IFRS 16. Of course, there are a lot of challenges and contradictory views in existing IAS 17 with respect to its explanation and the treatment of the লিজ অ্যাসেট। অনেক ক্ষেত্রে আমাদের যে কন্ট্রাডিকশনটি IAS 17-এ ছিল বর্তমান সেটা IFRS 16-এর মাধ্যমে সেটি অনেকটাই সমাধান হয়েছে। আমরা দেখব কোথায় কোথায় আমাদের কন্ট্রাডিকশনগুলো ছিল এবং কিভাবে কন্ট্রাডিকশন আমাদের কাজ করছে। এটি আলোচনার আগে আমরা চলুন একটি এক্সাম্পল নিয়ে আলোচনা করি। কোম্পানি এক্স এবং কোম্পানি ওয়াই, কোম্পানি এক্স এর রেভিনিউ $100,000, কোম্পানি ওয়াই রেভিনিউ $100,000, দুইটি কোম্পানি সেম। Investment in X company $20,000 and investment in Y company $40,000. এখন আমি যদি বলি which company is performing well, obviously আমরা যদি বলি asset turnover ratio revenue divided by total asset company X এর জন্য 5 times এবং company Y এর জন্য 2.5 times, তাহলে আমরা বলতে পারি company X নিঃসন্দেহে পারফর্মিং বেটার, কারণ তার ইনভেস্টমেন্ট মাত্র $20,000, সেই রেভিনিউ করতেছে $100,000। অন্যদিকে কোম্পানি ওয়াইয়ের ইনভেস্টমেন্ট $40,000, সে রেভিনিউ আর্ন করতেছে $100,000 সেম। সো দিস লুকস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, উই ক্যান সে কোম্পানি এক্স ইজ পারফর্মিং ওয়েল ম্যানেজিং অ্যাসেট প্রপারলি। নাও অ্যাসিউম দ্যাট দ্য কোম্পানি এক্স টুক আ লিজ অফ মেশিন ভ্যালুড $30,000 or 30,000 টাকা on the reporting date which is not shown in balance sheet. আমরা জানি যে লিজ ফাইন্যান্সিং হলে সেটা ব্যালেন্স শিটে শো করা হয় না। Now what happened if considered lease, তাহলে asset turnover revenue divided by asset shown in balance sheet plus asset not shown in balance sheet, তাহলে আমার অ্যাসেট ছিল ব্যালেন্স শিটে আমার 20,000 আর লিজ অ্যাসেট ছিল আমার 30,000, তাহলে টোটাল হলো আমার 50,000। এখন যদি আমি এটাকে অ্যাসেট টার্নওভার করি তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে এটা 2 টাইমস। এখন যদি প্রশ্ন করা হয় কোন কোম্পানি পারফর্ম ওয়েল, অবভিয়াসলি কোম্পানি ওয়াই। সো হোয়াইল প্রিভিয়াসলি ইট ওয়াজ 5 টাইমস, দেয়ারফর অটোমেটিক্যালি দ্য কোম্পানি ওয়াই অ্যাপিয়ার্স টু বি বেটার পারফর্মিং, কারণ এখানে যে লিজ অ্যাসেট সেটা আমাদের এখানে শো করা হয় নাই, যেটাকে বলা হয় অফ ব্যালেন্স শিট আইটেম। এই কারণে কোম্পানি অনেক ক্ষেত্রেই কম্পারিজন করলে আমাদের বেটার রেজাল্ট শো করে না। সো শেয়ার হোল্ডার্স or investors decision can get affected by the decision of lease. এখন যদি বলা হয় কোন কোম্পানি পারফর্মিং ওয়েল, অবভিয়াসলি কোম্পানি ওয়াই, কারণ ইনভেস্টর্স এখানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দ্যাট ইজ হোয়াই নিউ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গিভস বেটার রেজাল্ট। আমরা দেখব যে নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কীভাবে আমাদের বেটার রেজাল্ট দিচ্ছে। IAS 17 suggests when the risk and reward associated with the ownership of the leased asset are assumed to have been transferred to the lessee. আমাদের IAS 17 লিজে যেটা বলা হয়েছে যখন রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ট্রান্সফার করা হচ্ছে তখনই সেটা ধরে নেওয়া হচ্ছে অ্যাসেটটি লেসির কাছে বা ইউজারের কাছে স্থানান্তর বা ট্রান্সফার করা হচ্ছে। There is no rule, this is an indicator. Now we can consider risk and reward associated to the asset is assumed owner and transferred to the lessee, we named as finance lease. অর্থাৎ যখনই এটা আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ওনারশিপ ট্রান্সফার হচ্ছে আমরা সেটাকে ফাইন্যান্স লিজ হিসেবে
কনসিডার করছি। We assume that the asset is sold to the lessee at the inception of the contract. আমরা ধরে নিলাম যে কন্ট্রাক্টের শুরুতেই এটা কি করা হয়েছে, লেসির কাছে বিক্রি করা হয়েছে। Let's keep in mind we have told the asset is not sold, rather we say the asset is assumed to be sold to the lessee as risk and reward borne by the user. On the other hand, if the risk and reward are not assumed to transfer, we can call it as operating lease, এবং সেটা আমরা সিম্পলি রেন্ট এক্সপেন্স হিসেবে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে শো করব। আমরা একটি এক্সাম্পল যদি দেখি, আই টেক এ শপ অন রেন্ট অন লিজ ফর 5 years। আমি 5 বছরের জন্য একটি দোকান ভাড়া নিলাম বা লিজ নিলাম। ইন কন্ট্রাস্ট, does not permit extension of lease, the present value of the lease rent is significantly lower than the fair value of the shop. I need to vacate the shop after 5 years. Here no risk and reward to be assumed to be transferred to the lessee. এখানে বলা হচ্ছে যে কোনো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড লিসির কাছে ট্রান্সফার করা হচ্ছে না। The accounting for such lease is done under the operating lease, and we show it as rent expense profit and loss account. It does not come into the balance sheet. Now, what the new IFRS says: for the lease term use, control and benefits associated with the use of shop rest with the lessee. আমরা একটু আগেই দেখলাম যে এই যে আমাদের দোকান ব্যবহার করছি বা ভাড়া নিচ্ছে, সেটা কন্ট্রোল বেনিফিট সব কিছুই কার কাছে রয়েছে, লেসির কাছে রয়েছে। এখন নতুন IFRS বলা হয়েছে যে আমাদের অপারেটিং লিজ নামে কোনো লিজ থাকবে না। অল কাইন্ডস অফ লিজ উইল বি কনসিডার্ড অ্যাজ ফাইন্যান্স লিজ। তাহলে নতুন IFRS এর আমরা যদি ব্যাকগ্রাউন্ড স্টাডিটা একটু দেখি, অপারেটিং লিজ ডো নট এক্সিস্ট এনি মোর। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে IFRS 16-এ অপারেটিং লিজ নামে কোনো লিজ আমাদের থাকবে না, সেটা লাইফ টাইম কম হোক বেশি হোক, 75% হোক 80% হোক, যেটাই হোক। দ্য মেইন ফোকাস of the video is not giving an idea of the lease that has been discussed in intermediate accounting course, rather discussion on international accounting course and US GAAP. এই আসলে এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে লিজ নিয়ে আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কোর্সে অনেকগুলো অঙ্ক রয়েছে, চ্যাপ্টার রয়েছে, ডিসকাশন রয়েছে। এই বিষয়গুলো আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কোর্সে অনেকগুলোতে আলোচনা করেছি। মেইনলি এখানে যে আলোচনাটা করব যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং US GAAP যে লিজ নিয়ে বর্তমান IFRS 16-এর যে আমাদের নতুন ইমপ্লিমেন্টেশন রয়েছে, সেই বিষয়গুলো কিভাবে আলোচনা করা হয়েছে সেই বিষয়টা আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। ডেফিনেশন অফ লিজ, যেটা আমাদের প্রিভিয়াস IAS 17 অনুযায়ী বলতে পারি, a lease is a contract that conveys to a lease the right the use of an asset for a period of time in exchange for consideration paid to the asset's owner or lessor. The lessor retains the legal title of the asset. এখানে আমরা যেটি পূর্বেও দেখেছিলাম, লেসার এবং লেসির মধ্যে যে ট্রান্সফারটি হচ্ছে। For example, you want to buy a car. Here the car dealer is a lessor and you are lessee. Originally, accounting model treated such contracts as mutually unexecuted as at signing. This means signing a lease contract does not obligate the lessee to record a lease liability in its balance sheet for its future lease payments. Instead, lease accounts for lease payments as rent expense as they are made period by period, which is called as operating lease. অর্থাৎ এখানে আমরা যখন আমরা কোনো একটা লিজ নিচ্ছি তখন ব্যালেন্স শিটে লিজ লায়াবিলিটি শো করতে হবে এরকম কোনো ইন্ডিকেশন বা এরকম কোনো ম্যান্ডেটরি গাইডলাইন্স আমাদের ছিল না। যদি সেটা অপারেটিং লিজ হয় সেটি আমরা এক্সপেন্স হিসেবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাতাম এবং সেটিকে অপারেটিং লিজ হিসেবেই দেখাতাম। দিস টাইপ অফ লিজ ডাজ নট এক্সিস্ট এনি মোর অ্যাজ অপারেটিং লিজ। বর্তমানে যেটার উপর ফোকাস করা হচ্ছে যে অপারেটিং লিজ বলতে আমাদের এখন কোনো লিজ থাকছে না। এর কারণ হলো কি, এর কারণ কিছু অ্যাবিউজ বা কিছু ডিমেরিটস ছিল যেটার কারণে আমাদের এটি বর্তমানে বাতিল হয়ে যাচ্ছে। অপারেটিং লিজ হ্যাজ মেনি অ্যাবিউজেস অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিং, যেটা আমরা পূর্বেই দেখলাম যে কোনো অ্যাসেট আমরা লিজ নিয়েছি বাট ব্যালেন্স শিটে সেটা আমরা কী করতেছি না, অ্যাসেট হিসেবে বা লায়াবিলিটি হিসেবে শো করছি না।
What it means, you bought a car or house or building or a piece of equipment and you signed a lease. Technically, you are borrowing money at the lease allows. As soon as you are treating as operating lease, you do not have any loan. All are expenses. So when you make payments, debit expenses and credit cash. As a result, your liability is not shown in the accounts, that means of balance sheet item. এই কারণে কম্পারিজন বা ইউজার্স যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই প্রবলেমটি দেখা যায়। Therefore, operating lease would allow the company a loan or a liability without recording in the accounts. So, company commonly structures lease agreement to make them eligible for operating lease accounting, thereby avoiding having to recognize lease related debt in their ব্যালেন্স শিট। অনেক ক্ষেত্রে কোম্পানি সেটাকে অপারেটিং লিজ হিসেবে দেখিয়ে ব্যালেন্স শিটে সেটাকে লায়াবিলিটি হিসেবে শো না করার একটা যে সুবিধা সেটি এখন আর গ্রহণ করতে পারছে না। Finally, we can say operating lease is good for the company as it does not recognize any liability, but now being replaced by IFRS 16. Now all leases to be considered as finance lease. So IFRS 16 leases enacted in 2016 and proposed to be implemented on 1st January 2019 can be viewed as response to operating lease that the company faces. IFRS 16 requires all leases to be accounted for as finance lease model, যেটা আমরা বারে বারে ফোকাস করছি। It does not matter how structured the agreement. When you sign the agreement, it is recorded as asset and a liability. যেটা আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করুক আর না করুক, যখনই আমি কোনো কন্ট্রাক্টে সাইন করতেছি এটা ফাইন্যান্স লিজ হিসেবে কনসিডার করব। Therefore, we can say under this model, signing a lease agreement triggers balance sheet recognition of both right use of asset, generally termed as leasehold asset, and a corresponding lease liability equal to the present value of the future lease payments. এটা আমরা রেকগনাইজ করব। তাহলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে? ডেবিট লিজহোল্ড অ্যাসেট, ক্রেডিট লিজ অব্লিগেশন or liability. This is equal to present value of the minimum lease payments. The entity then depreciates the leasehold asset over the lease term, depreciated over the shorter of useful life and lease term. If it is reasonably certain that lessee will obtain ownership of the asset at the end of the lease term, the asset is depreciated over its expected useful life. অনেক ক্ষেত্রে যদি এরকম ইন্ডিকেশন থাকে যে ইউজফুল লাইফ শেষে লেসি এটাকে নিয়ে নেবে বা অ্যাকসেপ্ট করবে বা লেসি হ্যাজ দ্য অপশন, সেই ক্ষেত্রে আমরা ডেপ্রিসিয়েশন ওভার দ্য লাইফ অফ দ্য অ্যাসেট এভাবে আমরা চার্জ করে দিতে পারি। বাট যদি শর্টার পিরিয়ড হয়, যতদিন জন্য আমরা অ্যাসেটটি লিজ নিয়েছি সেই পিরিয়ডের জন্য ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। The finance lease model IFRS 16 accounts for the lease obligation in a manner similar to a loan. Simply আমরা এটা হিসেবে লোন হিসেবে কাউন্ট করি। Lease payments are apportioned between interest expense and reduction in the lease obligation. অর্থাৎ আমার যে লিজ পেমেন্টটি হবে এটি দুইটি ভাগে ভাগ হবে, একটা হবে ইন্টারেস্ট এক্সপেন্স আর একটা হলো রিডাকশন অফ আমার লিজ লায়াবিলিটি। This is part of cash payment becomes interest expense and remaining principal amount of loan due. অর্থাৎ দুইটি অংশের একটা অংশ হবে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স আর একটা হবে লোন রিপেমেন্ট। আমরা সেটি একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু পরে দেখার চেষ্টা করব। তাহলে একটা এক্সাম্পল আমরা যদি দেখি IFRS 16 এর আলোকে, ABC company signs a 3-year lease contract for 10 delivery vans on 1st January 2021. If ABC had purchased the vans outright, it would have to pay $30,000 per vehicle. যদি কিনতে চাইতো স্ট্রেট তাহলে প্রতিটি ভেহিকেলের জন্য $30,000 প্রয়োজন ছিল। Each vehicle has an economic life of 10 years. তাহলে এখানে আমরা দেখছি লাইফ হলো 10 years, বাট নিচ্ছি আমরা কত বছরের জন্য? 3 বছরের জন্য। The contract obligates ABC company to make annual lease payments of $60,000 at the end of each of the lease, that is on 31st December in year 1, 2 and 3. ABC company's borrowing rate is 8% per annum. Under this assumption, the preview of lease payment is, আমাদের যদি করি তাহলে প্রেজেন্ট ভ্যালু আমরা বলতে পারি $1,54,626
ডলার, যেটা আমাদের ফর্মুলা এখানে দেয়া আছে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট ইজ $154,626 এখানে ফর্মুলাটা দেয়া আছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, যেটা আমরা ক্যালকুলেট করে থাকি এনভিটির বেলায়। সো আন্ডার IAS 17 old rule, leases resembling ABC company are generally accounted for as operating lease method. কেন? কারণ এটা আমাদের মাত্র 3 বছরের মধ্যে নিচ্ছে, তার মানে লাইফ টাইম 30%, যেখানে লাইফ টাইম মিনিমাম 75% এবং প্রেজেন্ট ভ্যালু মিনিমাম লিজ পেমেন্ট মিনিমাম 90% হয়, সেখানে মাত্র আমাদের কত $1,54,626, যেটা আমাদের কম। যদি আন্ডার IAS 17 করতাম তাহলে সেটা নিঃসন্দেহে সিরিয়ালিটি অপারেটিং লিজ, বাট যেহেতু আমরা IFRS 16 এর মাধ্যমে করছি, it replaces the old IAS 17. This is because the lease term of the 3 years is substantially shorter than the van's useful economic life, যেটা আমি পূর্বে বললাম, only 30%, এবং $1,54,626 is far less than the van's fair value the lessee was signed. To be finance lease, life must have to be at least 75% and present value at least 80% বা 90%, যেটি ইউএস গ্যাপ অনুযায়ী। So under the operating lease method, ABC company would record no right of use asset or liability signing. যদি এটি অপারেটিং লিজ হতো তাহলে আমরা অ্যাসেট হিসেবে বা লায়াবিলিটি হিসেবে রেকগনাইজ করতাম না। During the lease term, ABC company would simply recognize the lease payment as rent expense $60,000. So যেহেতু এই অপশনটি এখন আর নাই, আমরা IFRS 16 এর মাধ্যমে এটি কিভাবে ট্রিটমেন্ট হয় সেটি আমরা দেখব। So under IFRS 16, ABC will have to account for the lease using the finance lease method, that is on 1st January 2021 debit delivery ban leasehold $1,54,620, credit lease obligation delivery ban. বাট যদি এটা IAS 17 করতাম তাহলে এই ট্রানজাকশনটি আমাদের হতো না, যেটা আমি ক্রস দিয়ে দিয়েছি। The finance lease method requires ABC to recognize periodic depreciation on the leased asset, normally with the useful life set equal to the length of the lease contract. তাহলে আমরা এখানে লিখলাম 3 বছরের জন্য, যেহেতু আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করব 3 বছরের জন্য নিয়েছি, তাহলে 3 বছরে পার ইয়ার ডেপ্রিসিয়েশন আমি স্টেট লাইন মেথড হলে $1,54,626 ডিভাইডেড বাই 3, তাহলে $51,542 আমাদের প্রতি বছরে ডেপ্রিসিয়েশন। তাহলে জানাল হবে ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ভ্যান, ক্রেডিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ভ্যান অর মেশিনারি হোয়াটএভার। সো লিজ পেমেন্ট এট 31st December 2021 আমরা জার্নাল যদি দিই তাহলে কী বলবো, ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স $1,54,626 এর 8%, আমরা জানি এখানে বলা আছে 8% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, আমাদের অঙ্কে বলা ছিল এখানে এই যে 8%, সেটা 8% রেটে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের ইন্টারেস্ট হচ্ছে কত টাকা, $12,370। ডেবিট লিজ অব্লিগেশন, আমরা লিজ অব্লিগেশন যে প্রিভিয়াসলি ক্রেডিট করেছিলাম সেটা আমার কমে যাবে, 60,000 মাইনাস 12,370 যদি ইন্টারেস্ট, তাহলে আমার লিজ অব্লিগেশন কমে যাবে 47,630, ক্রেডিট হবে ক্যাশ আমার $60,000। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এটা কি জন্য আমরা লিখতে পারি, অ্যানুয়াল লিজ পেমেন্ট। এই ওয়ার্কিংসগুলো যদি আমরা এখানে এক্সেল শিটে দেখি, তাহলে প্রথম থেকে আমরা যদি দেখি তাহলে দেখব যে লিজ পেমেন্ট শিডিউল ইয়ার 1, 2, 3 অ্যামাউন্ট এট দি বিগিনিং $1,54,626, লিজ পেমেন্ট প্রতি বছরে 60,000 এর মধ্যে ইন্টারেস্ট 8% হচ্ছে আমার কত টাকার উপরে, $1,54,626 এর উপরে আমার 12,370, তাহলে প্রিন্সিপাল হচ্ছে বাকিটা 47,630, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড, তাহলে আমরা যদি করি C4 মাইনাস A4, অর্থাৎ 1,54,626 থেকে 47,630 মাইনাস করলে আমাদের এন্ড অফ দ্য ইয়ার 1 কত সেটা বের। একইভাবে ক্লোজিং ব্যালেন্স অফ ইয়ার 1 উইল বি ওপেনিং ব্যালেন্স অফ ইয়ার 2, একইভাবে ক্লোজিং ব্যালেন্স অফ ইয়ার 2 উইল বি ওপেনিং ব্যালেন্স অফ ইয়ার 3, এইভাবে আমাদের বছরের শেষে 3 বছরে 0 হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমরা লিজ পেমেন্টটা দেখি তাহলে দেখব 1st January 2021 আমার টোটাল পেমেন্ট নাই, ইন্টারেস্ট এক্সপেন্স প্রপোর্শন নাই, প্রিন্সিপাল রিডাকশন নাই, লিজ হোল্ড অ্যাসেট আমার 1,54,626, যেটা আমরা প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট বের করলাম, আর লিজ হোল্ড অব্লিগেশন 1,54,626, দুইটাই সমান। আমার যখন 60,000 টাকা পেমেন্ট হলো তার মধ্যে ইন্টারেস্ট এক্সপেন্স 12,370, প্রিন্সিপাল রিডাকশন 47,630, তাহলে ব্যালেন্স শিটে আমার এই যে 1,54,626 থেকে
47,630 যদি মাইনাস করি তাহলে আমার থাকবে 1,06,696। আর লিজহোল্ড অ্যাসেট থাকবে আমার 1,03,884। কীভাবে 1,54,626 থেকে আমি মাইনাস করব ডেপ্রিসিয়েশন যদি মাইনাস করি 51,542, তাহলে আমি পেয়ে যাব আমার অ্যাসেটের ভ্যালু। এবং একইভাবে আমরা যদি দ্বিতীয় বছরে বিয়োগ দেই এবং তৃতীয় বছর শেষে আমার ডেপ্রিসিয়েশন মাইনাস করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে লিজহোল্ড অ্যাসেট ফার্স্ট ইয়ারের শেষে 1,03,084, লিজহোল্ড লায়াবিলিটি 1,06,996, সেকেন্ড ইয়ারের শেষে 51,542, 55,556 এবং থার্ড ইয়ার শেষে আমার কোনো অ্যাসেটও থাকবে না, আমার কোনো লায়াবিলিটিও থাকবে না, এটা 0 হয়ে যাবে। এখন যদি আমি IFRS 16-এ ABC কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ইফেক্ট দেখাই তাহলে দেখাবো অপারেটিং এক্সপেন্সের আন্ডারে আমার কি থাকছে ডেপ্রিসিয়েশন 51,542, 51,542, 51,542, আমার ইন্টারেস্ট এক্সপেন্স 12,370, 8,560 এবং 4,444। তাহলে টোটাল আমার 2021 সালে দেখাবো 63,912, 2022 সালে দেখাবো 60,102 এবং 23 সালে দেখাবো 55,686। আলটিমেটলি 3 বছর শেষে আমি যোগ করলে দেখাচ্ছি $1,80,000, অর্থাৎ 3 বছরে 60,000 করে $1,80,000। আমি যদি ব্যালেন্স শিটে দেখাই তাহলে লিজহোল্ড ব্যান্ড সেখান থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে আমি প্রতি বছর শেষে 3 বছরের শেষে 0 হয়ে যাচ্ছে। লায়াবিলিটিস হিসেবে আমি লিজ অব্লিগেশন দেখাবো 1,54,626, প্রিন্সিপাল পেমেন্ট যেটা আমরা এখানে শিডিউল থেকে দেখেছিলাম, যেটি আমাদের 0 হয়ে যাবে। আপনারা ক্যালকুলেশনগুলো নিজে করে দেখতে পারেন। আর এটা যদি আমার IAS 17-এর আন্ডার ইফেক্টে দেখাতাম তাহলে আমি প্রতি বছরেই রেন্ট এক্সপেন্স দেখাতাম 60,000, 60,000, 60,000, আলটিমেটলি 3 বছরে কিন্তু 1,80,000 টাকা। এখন আমি যদি কম্পারিজন দেখাই IAS 17 এবং IFRS 16 তাহলে IAS 17 ইফেক্ট কী হচ্ছে, আমার এক্সপেন্স হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স প্লাস ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দুটি মিলে 63,912, ইয়ার 2-তে 60,102 এবং ইয়ার 3-তে 55,986 এবং IAS 17-এ প্রতি বছরেই 60,000, আলটিমেটলি 3 বছরে $1,80,000 এবং এখানে IAS 17 অনুযায়ী 3 বছরে $1,80,000। পার্থক্য হলো যে আমার ইয়ার 1-এ প্রথম বেশি খরচ দেখাচ্ছি কত 3,912, ইয়ার 2-তে বেশি খরচ দেখাচ্ছে $102 এবং ইয়ার 3-এ আমি এখানে IAS 17-এ IFRS 16-এ আমি খরচ কম দেখাচ্ছি 4,114। তো আলটিমেটলি আমাদের IFRS 16-এর ইফেক্টের কারণে আমি অ্যাসেট লায়াবিলিটি দেখাচ্ছি IAS 17-এ, এটা আমি রেন্ট এক্সপেন্স হিসেবে দেখাতাম কারণ এটা অপারেটিং লিসের আন্ডারে পড়তো। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আমাদের IAS 17 এবং IFRS 16-এর উপরে আলোচনা। মোট কথা হলো IFRS 16 যেটি আমাদের রিপ্লেস করা হচ্ছে IAS 17-এর উপরে, যে IAS 17 যে আমাদের প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য। সো আপনারা যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আশা করব লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে অন্য ভিডিওটি দেখে উপকৃত হন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।